ডাক্তার স্বাগত হোসেন সায়ন্ত, যেটি আইন শৃঙ্খলা নিয়েই মানুষের উদ্বেগ উৎকণ্ঠা নিরাপত্তা নিয়ে আপনি বলছিলেন যে মানুষ যেটি চায়, খেতে চায়, নিরাপদে থাকতে চায়, আর একটা কাজ চায়। আচ্ছা জি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এই অবনতিতে যেটি সবসময় দেখি যে এক ধরনের অস্থিরতাও তৈরি হয়েছে। বিশেষ করে ডিএমপি কমিশনার বলেছেন যে আইন শৃঙ্খলা রক্ষায় তিনি অক্সিলারি ফোর্স হিসেবে সিকিউরিটি যারা নিরাপত্তা আছে এজেন্সিগুলো আছে তাদেরকে তিনি পাওয়ার দিতে চান, তারা সহযোগী হিসেবে কাজ করবে। এটিকে আসলে অকপটে এক ধরনের ব্যর্থতা স্বীকার করে নেওয়া কি না মানুষের? ডেফিনেটলি ব্যর্থতা স্বীকার করে নেওয়া, তাদের যে ফোর্সের অপর্যাপ্ততা সেটা স্বীকার করে নেওয়া, এবং স্বীকার করে নেওয়ার মধ্যে আমি দোষের কিছু দেখি না বা লজ্জার কিছু দেখি না। এই সরকারের সবচেয়ে বড় যে ব্যর্থতা তাদের, সেটা হচ্ছে মানুষের কাছে জনমনে এই মেসেজটা তারা 7 মাসে দিতে ব্যর্থ হয়েছে যে ধর্ষণ, খুন, সন্ত্রাসী বা যে কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িত হলে কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। এই মেসেজটা যদি দিতে পারতো তাহলে মানুষ ভয় পেত, সন্ত্রাসীরা ভয় পেত, মানে যারা এই সব অপকর্মগুলো করে। সরকার 7 মাসে এই মেসেজটা কারো মনে গেঁথে দিতে পারে নাই যে কেউ যদি ধর্ষণ করে, সন্ত্রাসী কার্যক্রম করে, খুন করে, খুনের কোনো বৈধতা হয় না। যে এই খুনটা বৈধ কারণ ওরা আগে খারাপ করেছে আর এই খুন হলো অবৈধ, এরকম কোনো বিষয় হতে পারে না। মৃত্যুদণ্ড নানান সময় নানানভাবে হয়েছে। নতুন বাংলাদেশে আপনি কিভাবে করবেন? সারা পৃথিবী মৃত্যুদণ্ড থেকে বেরিয়ে আসছে, আপনি কত দূর পর্যন্ত টেনে নেবেন, সে বিষয়টাও কিন্তু একটা স্পর্শকাতর বিষয়। আপনি মনে করেন যে এরা 16 বছর ধরে ফ্যাসিবাদী কায়দা অনেক খারাপ করেছে, সুতরাং এদেরকে যে কোনো কিছু করা বৈধ। আপনি সেই বৈধতা না দিয়ে যদি আইনের শাসনে বিশ্বাস রাখি আমি, তাহলে প্রত্যেক অপরাধীকে তো আইনের শাসনের আওতায় আনতে হবে, বিচার করতে হবে। সেই বিশ্বাসটা এই যে যারা গণঅভ্যুত্থানের পক্ষের যে শক্তি, তাদের মনে তো এই আস্থার জায়গাটা তৈরি করতে হতো যে আমরা আইন নিজের হাতে তুলে নিবা না, কোনো মব তৈরি হওয়ার দরকার নেই বা করা যাবে না, কারণ এদের প্রত্যেকের বিচার হবে। এদের উপর বিশ্বাস রাখতে পারছে না, ফলে যা ঘটার এদেশে অতীত কালচারের মতো সেগুলাই ঘটছে। 7 মাস আগে থেকে বিভিন্ন সময়ে অনেককে বলতে শুনেছি, আমি নিজেও, আওয়ামী লীগের এই ফ্যাসিবাদকালে পুলিশ সদস্যদের যে নিয়োগ দেওয়া হয়েছে, এসআই নিয়োগ পরীক্ষা হয়েছিল, তাদেরকে তড়িঘড়ি করে ভাইবা নেওয়ার উদ্যোগ নেওয়া হলো, সেটা ক্যান্সেল করা হলো, কিছু কিছু জায়গায় বাদ করা হলো। তখন থেকে বলা হচ্ছিল যে আওয়ামী লীগ মূলত এই বাহিনীকে আরও লাঠিয়াল সমৃদ্ধ করবার জন্য তাদের লাঠিয়াল ঢুকানোর প্রক্রিয়া অবলম্বন করেছিল। সেই যারা বাহিনীতে আছে তাদের মধ্যে অধিকাংশ তাদের লাঠিয়াল বানিয়ে ফেলেছিল, কেউ ইচ্ছায় কেউ অনিচ্ছায়। অনেকের মধ্যে এরকম একটা ধারণা গেঁথে গিয়েছিল যে শেখ হাসিনাকে কেউ সরাতে পারবে না, সুতরাং মনে মনে ভিন্ন মত পোষণ করলেও সে ওই লাঠিয়াল বাহিনীর মতোই সরকারের নির্দেশ পালন করত। সেই জায়গা থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষা করতে হলে তাদের মধ্যে যে নতুন যেই রক্তের প্রবাহ দরকার, সেই দিকে সরকার এক বিন্দু মনোযোগ দেয়নি। তখন থেকে এরকম প্রস্তাব অনেকে দিয়েছি আমরা যে পুলিশ সদস্যদের মধ্যে কনস্টেবল এবং এসআই পদে গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি যারা, তাদের মধ্য থেকে নিয়োগ দিয়ে খুব অল্প সময়ের ট্রেনিং দিয়ে তাদেরকে কাজে নিয়ে আসা হোক, এবং এই সময়ের যে কাজে দায়িত্ব পালন করবে সেটাকে ট্রেনিং হিসেবে কাউন্ট করা হবে মনিটরিংয়ের মাধ্যমে। তাহলে তো 7 মাসে তাদের কিছু নিয়োগ এইভাবে এনে এখন সংখ্যা বাড়াতে পারত। ফলে এই যে সিকিউরিটির গার্ডের দায়িত্বে যে পালন করে, তাকে দিয়ে এখন পুলিশের দায়িত্ব পালন করা, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করার মতো এই পর্যায়ে নামতে হতো না। এখন তারা সময়ের কাজ সময়ে করবে না, কারো পরামর্শ গ্রহণ করবে না, তারা সবাই বিশাল পণ্ডিত, তারা সংস্কার করবে, তারা যা বুঝে সেটাই করবে। আমরা কেউ কিছু বুঝি না। না আমরা যারা 16 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলে লিখে মাঠে নেমে যুদ্ধ করে আসলাম, না আমরা বুঝি, না এদেশের বুদ্ধিজীবী সমাজ, শিক্ষিত সমাজ তারা বুঝে, না রাজনৈতিক দল বুঝে, না সাংবাদিকরা বুঝে, কেউ বুঝে না। সব বোঝা বুঝে ওই যারা এই তা একটা পদ গ্রহণ করবে, পদ গ্রহণ করার পরে চেরে গেলে সরকারের অংশ হলে তারাই সর্বোচ্চটা বোঝে, আমরা কেউ কিছু বুঝি না। যদি তারা মনে করত যে সব
সেক্টর ধরে ধরে এরকম করবে। সংস্কার নিয়ে একটা কথা বলি, জি। যে এর আগে অনেক নানান বিষয়ে সংস্কার নিয়ে অনেক আলাপ করেছি, কথা বলেছি। কয়েকটা সেক্টরের সংস্কার আছে যেটা রাজনৈতিক দলের সরকার ক্ষমতা আসলে তাদের পক্ষে করাই সম্ভব হয় না অথবা করবেও না। যেমন ধরেন পেশাজীবী রাজনীতি। বাংলাদেশের পেশাজীবী রাজনীতি কোনোভাবে কোনো অংশ গ্রহণ করতে পারে? এরা কোনোভাবে কি কোনো একটা পেশাজীবী বিভিন্ন দলের পক্ষে যেইভাবে পরিচয় ধারণ করে, দলের পরিচয় ধারণ করে যারা যেইভাবে মাঠে ঘাটে বিশৃঙ্খলা তৈরি করে, এই পেশাজীবী রাজনীতি কি আমাদের আদৌ দরকার ছিল? পেশাজীবীরা পেশাজীবীদের স্বার্থ সংরক্ষণের জন্য কতটা কাজ করে আর কতটা তারা তার সমর্থনপুষ্ট সরকারের ধ্বজাধারী হয়ে কাজ করে? ছাত্র রাজনীতি অতীতে ওই যে ছাত্র গ্রহণযোগ্য ছাত্র রাজনীতি ছিল, সেইখান থেকে ছাত্র রাজনীতি কোথায় নেমে আসছে? ছাত্র সংসদ নির্বাচন নেই, ছাত্রদের মধ্যে লেখাপড়ার মাধ্যমে জাতি পুনর্গঠনের যে প্রক্রিয়া তার মধ্যে তারা নেই। সেখানেও তো যারা ক্ষমতায় থাকে তারা এটা নিয়ে খুব বেশি কঠোর অবস্থান নিতে পারে না, কারণ হচ্ছে তাদের তো ওই সংগঠন দরকার ক্ষমতায় থাকার জন্য। বিরোধী দলে যারা রাজনীতি করে তাদেরও আবার সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য এই পেশাজীবী এবং ছাত্রদের দরকার। ফলে পেশাজীবী রাজনীতি এবং ছাত্র রাজনীতির মধ্যে যে ব্যত্যয় ঘটে গেছে, সে সাংঘাতিক সব ত্রুটি ঢুকে পড়েছে। সেইখান থেকে বের করবার জন্য এই রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের সরকারের পক্ষে অনেক সময় ইচ্ছা থাকলেও সম্ভব হয় না। এই সরকারের জন্য তো মোক্ষম সময় ছিল যে এই দুইটা সেক্টরকে আমি একটু লাইনে এনে দেই। সেটা নিয়ে কোনো কথা বলতে দেখেন এদেরকে? এরা বিরাট বিরাট সংস্কার করবে, সংবিধান পরিবর্তন করে ফেলবে, রাজনীতি পরিবর্তন করবে, সব করে ফেলবে। কিন্তু ছাত্র এবং পেশাজীবীরা তারা নির্দিষ্ট একটা নর্মসের মধ্যে থেকে পেশার উন্নয়নের জন্য এবং পেশার উন্নয়নের মাধ্যমে দেশের উন্নয়নের মধ্যে কাজ করার জন্য যে একটা ফরম্যাট দরকার, তার বাইরে কতখানি বেরিয়ে গেছে এবং এরা কিভাবে গ্রুপিং করে দেশের এবং নিজেদের এবং প্রতিষ্ঠানের স্বার্থহানি ঘটছে, সেটা কি করে করবে না, সেই দিকে কোনো মনোযোগ আছে? রাজনীতিবিদদের দিকে একটা তো আছে। দেশের ক্রাইসিসের সময় পেশাজীবীরা, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষক, আইনজীবীরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখে। এবারও গণ অভ্যুত্থানে রেখেছে, 90 স্বৈরাচার বিরোধী অভ্যুত্থানে রেখেছে, ডক্টর মিলনের মতো ডাক্তারকে খুন করা হয়েছে, অনেক অর্জন আছে। কিন্তু সেই অর্জন করেছে তার জন্য যেরকম শ্রদ্ধা জানাতে হবে, আবার তাদেরকে যে একটা নিয়মের মধ্যে পেশাজীবী রাজনীতিকে রাখার জন্য রাষ্ট্রের যে দায়িত্ব আছে, সেটি কি হচ্ছে এই দেশে? মানুষ তো ছাত্র রাজনীতি এবং পেশাজীবী রাজনীতির উপর অনেকখানি বিরক্ত, অথচ শ্রদ্ধা পাবার কথা এই রাজনীতিগুলা সেই জায়গায় কিন্তু অ্যাড্রেস করছে না। এইরকমভাবে বিভিন্ন সেক্টরে যেখানে সত্যিকার রিফর্ম দরকার, যেখানে সত্যিকার মনোযোগ দেওয়া দরকার, দ্রব্যমূল্য, আইন শৃঙ্খলা, মানুষের কাজের বিনিয়োগ, সেইখানে এদের মনোযোগটা কোথায়? নির্বাচন দেয়া নেয়া সুনির্দিষ্ট রোডম্যাপ নাই, যে রাজনৈতিক দলগুলো, যেটা প্রিন্স ভাই বলবেন যে রাজনৈতিক দলগুলোতে এদের ভাষা বোঝে না, এদের মোটিভ নিয়ে দ্বন্দ্ব সন্দেহ কাজ করে। স্পষ্ট করুক নিজেদের অবস্থান, তারপর রাজনৈতিক শক্তিগুলোকে ডাকুক যে আমাদের অবস্থান স্পষ্ট, আপনারা নির্বাচন যেভাবে চান, যেই ফরম্যাটে এইভাবে সবাই চান, যে সময় চান, এটা হবে। কিন্তু এই পর্যন্ত যে রিফর্মগুলো গুরুত্বপূর্ণ দরকার, যেটা আপনারা ক্ষমতা আসলো করবেন না বা পারবেন না, সেটা আমাদের করতে দেন, সমর্থন দেন। তখন যদি না দিত তাহলে এরাই জনগণের কাছে পৌঁছে যেত। আপনি জানেন শিক্ষার্থীদের যে নতুন দল, তারা বেশ কিছু দাবি দেওয়া তুলেছে, গণপরিষদের ভোটও চায়। এর মধ্যে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাপনায় বিশেষ করে বিএনপি যে বক্তব্য দিয়েছে এই বিষয়ে নেই, বলছে রাজনীতির অভিধানে এই গণপরিষদ ভোট আর জাতীয় নির্বাচন একসাথে হয় না, তাই এর থেকে বেরিয়ে আসতে বলেছে। কিন্তু ছাত্রদের অবস্থান অনেক দৃঢ়। আর সংস্কার প্রক্রিয়াতে যেটা যেতে চাচ্ছে, তার আগেই আপনি জানেন যে নতুন দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশন গণবিজ্ঞপ্তি দিয়েছে। সংস্কার হবে আগে নাকি পুরনো নিয়মেই ভোট হবে? মানে কি এক হাস্যকর অবস্থা! সংস্কার না করে নির্বাচনের নাম মুখে নেওয়া যাবে না, কিন্তু সংস্কার না করে আমার দলের নিবন্ধন দিতে হবে আগের নিয়মে। কেন? পারলে ওটুকু সৎসাহস দেখান যে সংস্কার করার পরেই আমরা নিবন্ধন নিব। আর যদি প্রচলিত ধারায় আপনার নিবন্ধন নিতে হয়, তাহলে প্রচলিত ধারায় একটা নির্বাচন দিয়ে জনগণের রায়ে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাদের হাতে ছেড়ে ভবিষ্যৎ সংস্কারের জন্য রূপরেখা দিয়ে যান। চাপ প্রয়োগ করবে জনগণ। এই যে দেখেন সংস্কার নিয়ে এত কথা হয়, তো সাম্প্রতিককালে এই রিসেন্টলি একটা সংস্থা একটা জরিপ করেছে, যদিও খুব বড় রকমের ওরকম কিছুভাবে প্রচার আসে নাই, কিন্তু এইখানে মানুষের 3টা চাওয়া।
প্রথম চাওয়া। মূল্য বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করা, এটা বেশিরভাগ মানুষের চাওয়া, 71.2% মানুষ এটা চেয়েছে। দ্বিতীয় সারিতে আইন শৃঙ্খলার উন্নতি চেয়েছে 52.2% মানুষ। কর্মসংস্থানের বৃদ্ধি চেয়েছে 39.7% মানুষ। সরকারি সেবায় দুর্নীতি হ্রাস চেয়েছে 32%। এরপরে দুর্নীতির অভিযোগ তদন্ত, সরকারি সেবা প্রবেশাধিকার, তারপর হচ্ছে ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য উন্নত পরিস্থিতি, জুলাই বিপ্লবের সময়ের যে হত্যা সেটার বিচার, এই সব কিছুর পরে সংস্কার শব্দ আছে তিনটার মধ্যে, ওই তিনটা সবার নিচে জায়গা পেয়েছে। সাংবিধানিক সংস্কার 8%, 8.6 চেয়েছে। রাজনৈতিক সংস্কার 13.5% চেয়েছে। আর পুলিশ র্যাবের মতো আইন প্রকারী সংস্কার 13.5%। এতদিন ধরে সংস্কার নিয়ে এত ওয়াজ নসিহত করে মানুষের মধ্যে সংস্কারের ধারণাই তো আমরা প্রবেশ করাতে পারি নাই। আর সেইখানেই যে কি গণপরিষদের ভোট, এটা কি মানুষ বোঝে? যারা বলছে ওরা পারলে ওদের ফেসবুক পেজে বা ওদের মাধ্যমে একটা জরিপ করে দেখুক যে এদেশের মানুষ এটা বোঝে কিনা, যে এদেশে আমি একটা রাষ্ট্র পরিচালনার তো দায়িত্ব দিতে একটা সরকার নির্বাচন করব, সেই নির্বাচন তো বুঝলাম, কিন্তু গণপরিষদের নির্বাচন সেটা আবার কি নির্বাচন ভাই? এর মাধ্যমে কি হয়? কেন এটা দিতে হবে? আর ওই কাগজ পরিবর্তন করলে কি আমার এই পেটে ভাত আসবে কিনা